সো হোয়াট ইজ লাম্বার পাংচার, একটুখানি আইডিয়া কোন স্পেসটাকে আমরা লিখি? হ্যাঁ, বাট L3 L4 হচ্ছে লেভেল, ঠিক আছে? তাহলে স্পেস কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে লেভেল। কতগুলো? ইয়েস, সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেস কতগুলো স্পেস আছে এরকম বলতে পারেন? কিরকম কিরকম ব্রেনের লেয়ারিং আছে? বলো। হ্যাঁ, ঢুকে যাক। সাবডিউরাল না, তুই বল। এপিডিউরাল, এক্সট্রাডিউরাল, ইন্ট্রাডিউরাল, তারপরে সাবডিউরাল, ঠিক আছে? ওকে, তাহলে যে কোনো প্রসিডিওর যখন আমরা, সবাই বাংলা বুঝিস তো? ওকে, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস বেঙ্গলি? তো যে কোনো প্রসিডিওর যখন আমরা করি, কোনো একটা ধর ইন্টারভেনশন হচ্ছে, এভরি ইন্টারভেনশন হ্যাজ সাম ডায়াগনস্টিক পারপাস অ্যান্ড সাম থেরাপিউটিক পারপাস। তাহলে লাম্বার পাংচারেরও তার ডায়াগনস্টিক পারপাস থাকবে, থেরাপিউটিক পারপাস থাকবে। তো ডায়াগনস্টিক পারপাস কি হতে পারে বলে মনে হয়? হ্যাঁ, মেনিনজাইটিস হয়েছে কিনা ডায়াগনোজ করবো, সেটা একটা। একটা হচ্ছে পারে যে কেন করতে হবে, যে হুইচ টাইপ অফ মেনিনজাইটিস, সেটা দেখার জন্য দেখবো আমরা। সেকেন্ডলি কি দেখতে পারি, আর কি কন্ডিশন হলে আমরা দেখতে পারি যে লাম্বার পাংচার করতে পারি? হ্যাঁ, সেটা ডায়াগনস্টিক করার জন্য। তাহলে আমরা একটুখানি ভাগ করে নিই লাম্বার পাংচারের। ফার্স্ট হচ্ছে ডায়াগনস্টিক প্রসিডিউর, ডায়াগনস্টিক ইন্ডিকেশনস। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? ফার্স্টলি হচ্ছে যদি we are suspecting that the child is presenting with meningitic symptoms, then we'll do lumbar puncture to ascertain that etiology. What may be the etiologies? It may be bacterial, it may be fungal, it may be viral, it may be chemical, ঠিক আছে? It may be tubercular, ঠিক আছে? তাহলে এতগুলো এটিওলজি হতে পারে। তাহলে কোনটা দিয়ে হয়েছে সেটা দেখার জন্য আমরা করব হচ্ছে লাম্বার পাংচার। তাহলে একটা হলো মেনিনজাইটিস, আরেকটা কি হতে পারে? মেনিনজাইটিস ছাড়া ব্রেনে আর কি সমস্যা হতে পারে? মেনিনজাইটিস মানে হচ্ছে ব্রেনের কভারিং এর ইনফেকশন বা ইনফ্লামেশন। এনকেফেলাইটিস, এনকেফেলোপ্যাথি ইজ অনেকটা বড় একটা সিমটম, বাট এনকেফেলাইটিস, ঠিক আছে? তাহলে এনকেফেলাইটিস কয়েকটা, তাহলে আমাকে ভাইরাস না ব্যাকটেরিয়াল না এগুলো করতে হবে। মোস্টলি এনকেফেলাইটিস ভাইরালি হয়। কয়েকটা নাম বলতে পারবে? JER খুব কমন। আর একটা খুব মানে হেমোরেজিক হয়, HSV, ঠিক আছে? সেটা হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? পোলিও ভাইরাস কোন গ্রুপে পড়ে? এন্টেরোভাইরাস গ্রুপ। তাহলে এন্টেরোভাইরাস গ্রুপ ক্যান কজ মেনিনজাইটিস। ওকে, তাহলে এগুলো হতে পারে। এনকেফেলাইটিস আর কি কারণে হতে পারে? ভাইরাস দিয়ে ইনফেকশন হলো, সেটা একটা। এনকেফেলাইটিস মোস্টলি ভাইরাস ইনফেকশন ছাড়া আরেকটা কারণে হতে পারে অটোইমিউন, ঠিক আছে? অটোইমিউন মানে মাই বডি ইজ ফাইটিং এগেইনস্ট মাই ওন টিস্যুস, তাহলে সেটা অটোইমিউন এনকেফেলাইটিস। there are different types of autoimmune encephalitis, ঠিক আছে? তাহলে সেটা আরেকটা কজ হতে পারে অফ এনকেফেলাইটিস। আর কি হবে? তাহলে একটা গেল মেনিনজাইটিস, একটা বললাম এনকেফেলাইটিস। আর ব্রেনে আর কি কন্ডিশন হলে আমরা বুঝতে পারবো যে এলপি করলে? ব্রেনের মধ্যে কোনো হেমোরেজ হলে, এক্সট্রাডিউরাল হেমারেজ হলে কি আমরা এলপি করে বুঝতে পারবো? এক্সট্রাডিউরাল মানে এটার সিএসএফ এর লেয়ারিং এর বাইরে হেমারেজ হয়েছে, তাহলে বুঝতে পারবো না। তাহলে সাব অ্যারাকনয়েড স্পেস হেমারেজ হলে একমাত্র বুঝতে পারবো। তাহলে সাব অ্যারাকনয়েড হেমারেজ, তো অনেক সময় ক্রনিক সাব অ্যারাকনয়েড হেমারেজ হয়, সেটা ক্যান বি ডায়াগনোজড উইথ এলপি। অনেক সময় কিছু কিছু, সব কন্ডিশনে না, সাম ব্রেন টিউমার্স, সেটার জন্য হতে পারে, সেটাও একটা ডায়াগনস্টিক পারপাস ফর
এলপি। ঠিক আছে, তাহলে ডায়াগনস্টিক পারপাসে আমরা কি কি দেখলাম? মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, সেগুলো ডিফারেন্ট এটিওলজিস অ্যান্ড সাবআরাকনয়েড হেমারেজ, মোস্টলি তোদের জন্য এগুলো। ওকে, এরপরে আমরা আসবো কি কোন মেনিনজাইটিসে কিরকম হয় সেটা বলবো। আচ্ছা, এটা গেল ডায়াগনস্টিক পারপাস। তাহলে থেরাপিউটিক পারপাসও কিছু থাকবে। কি কি হতে পারে থেরাপিউটিক পারপাস? সেটা আমরা এলপি করে বার করব। এলপি করে কয়টুকু ব্লাড, কতটুকু সিএসএফ নিতে পারি? 5 ml, 2 ml, 3 ml, এরকম। একটু ভেবে দেখ, খুব খুব কমনলি দেখা যায় সেটা। লাম্বার পাংচার করে একটা অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। ঠিক আছে, সেটা বলতে পারিস। তাহলে স্পাইনাল অ্যানেস্থেশিয়ার জন্য আমরা এলপি লাম্বার পাংচার করি। আর কি হতে পারে? There are certain drugs which can be given intrathecally. Intrathecally মানে inside the nerves. কি কি ড্রাগস হতে পারে? সাম কেমোথেরাপিউটিক ড্রাগস, মানে কিছু একটা ক্যান্সার হয়েছে সেটার জন্য আমরা ড্রাগস দিলাম, সেটা একটা হতে পারে। কিছু কিছু সময় নার্ভ ব্লকস যখন দিতে হয়, কিছু মাসল রিল্যাক্সেন্স দিতে হয়। এরকম অনেক বাচ্চা থাকে যেগুলোকে, যাদেরকে আর কি এত বেশি স্প্যাস্টিসিটি হয়ে গেছে যে তাদেরকে আমাদেরকে অনেক সময় থেকালি আমাদেরকে ওই কিছু নার্ভ ব্লকিং এজেন্টস দিতে হয়। ঠিক আছে, তাহলে মোস্টলি তোদের জন্য যেটা বলতে পারিস যে কেমোথেরাপিউটিক এজেন্টস দেওয়ার জন্য, কেমোথেরাপিউটিক ড্রাগস ইনস্টল করার জন্য। মানে মিথাট্রিক্সের খুব কমনলি ইউজ করা হয় করে। ঠিক আছে, তাহলে এটা হলো ডায়াগনস্টিক। ওকে ওকে, তাহলে ডায়াগনস্টিক হলো। এবারে আমরা আবার থেরাপিউটিক হলো, ডায়াগনস্টিক। এবারে লেটস গেট ব্যাক টু ডায়াগনস্টিক। তাহলে মেনিনজাইটিস যখন আমরা ভাবছি তখন ফার্স্টে মেনিনজাইটিস নিয়ে কথা বলা যাক, যে ইফ ইট ইজ, আসলে আমাদের নর্মাল ভ্যালুগুলো জানতে হবে যে সিএসএফ এ কত কি। নর্মাল ভ্যালুগুলো লিখে ফেলো। একটা হচ্ছে যে সেল কাউন্ট। আমরা যখন এলপি করি আর এলপি যখন আমরা মানে লিখে পাঠাই তখন কি কি দেখতে চাই আমরা? একটা দেখতে চাই হচ্ছে সেল কাউন্ট, একটা দেখতে চাই হচ্ছে সেল টাইপ, মানে হুইচ টাইপ অফ সেল ইজ প্রেজেন্ট ইন দ্য সিএসএফ। তারপরে হচ্ছে কিছু বায়োকেমিস্ট্রি এক্সামিনেশন করতে হয়, কতটা সুগার আছে, কতটা প্রোটিন আছে। ঠিক আছে, মোস্ট কমনলি এভরি এলপিতে এইগুলো সবাইকে পাঠানো হয়, সেল টাইপ, সেল কাউন্ট, প্রোটিন অ্যান্ড সুগার। ঠিক আছে, বিকজ এইটার উপরে বেসিস করে আমরা অনেকগুলো ডায়াগনোসিস করে ফেলতে পারি, মানে প্রভিশনাল ডায়াগনোসিস করতে পারি। তাহলে নর্মাল সেল কাউন্ট কত? নর্মাল সেল কাউন্ট ইন চিলড্রেন ইজ লেস দেন 5 পার mm3। ঠিক আছে, লেস দেন 5 পার mm3। কিন্তু যদি খুব ছোট বাচ্চা হয়, নিউনেটস হয়, তাদেরকে আপ টু 15, মানে 15টা সেলস অব্দি ইজ নর্মাল ছোট্ট বাচ্চাদের জন্য, নিউনেটদের জন্য। ঠিক আছে, তাহলে নিওনেটাল মেনিনজাইটিস ডায়াগনোসিস করার জন্য অ্যাটলিস্ট 15-এর উপরে হতে হবে। তাহলে এটা হলো সেল কাউন্ট। সেল টাইপ কি পাওয়া যায়? নর্মালি mononuclear cells is common. Any amount of polynuclear cells, polymorphonuclear cells, মানে polymorphonuclear cells মানে কি বোঝায়? Neutrophils, yes. So any polymorpho mostly is uncommon or pathological. ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে একটা কি ভ্যালু বললাম? প্রোটিন। আচ্ছা, প্রোটিনের নর্মাল ভ্যালু হচ্ছে 10 to 40 mg per dl বা 50, ম্যাক্সিমাম 50। নেলসন বলে যে 10 to 40 mg per dl, দিস ইজ নর্মাল। অ্যাবভ দ্যাট ইজ অ্যাবনর্মাল। আচ্ছা, পরেরটা হচ্ছে যে সুগার। সুগারের ওরকম স্পেসিফিক ভ্যালু যদি বলতে হয় তাহলে ধরা হয় যে 60 মতো, বাট ইউজুয়ালি আমরা যেটা ক্লিনিক্যালি করি সেটা হচ্ছে যে 60% অফ দ্য অফ দ্য সেরাম গ্লুকোজ ভ্যালু, মোর দ্যান 60% অফ দ্য সেরাম গ্লুকোজ ভ্যালু। ঠিক আছে, তার মানে যদি কারো সেরাম গ্লুকোজ লেভেল হয় হচ্ছে 80, তাহলে ওর সিএসএফ ভ্যালু কত নিচে গেলে আমরা বুঝবো যেটা অ্যাবনর্মাল? ইয়েস। আর যদি কারো থাকে হচ্ছে 170, 160 ধর,
তাহলে বুঝতে পেরেছো যে ওই রেঞ্জটা কতটা বেশি, একজনের 48 এর নিচে গেলে তবে বলবে অ্যাবনর্মাল, আর একজনের 70 নিচে গেলেই বলে দেবে অ্যাবনর্মাল। তাহলে আমরা যখন লাম্বার পাংচার করি, আমরা যেটা করি বাচ্চাকে আগে লাম্বার পাংচার করার আগে সিবিজি দেখে নিই। দিস ইজ আ পার্ট অফ দ্য প্রসিডিউর, কারণ আমাকে কম্পেয়ার করতে হবে উইথ দ্য ভ্যালু, উইথ দ্য সিবিজি মানে উইথ দ্য সেরাম গ্লুকোজ ভ্যালু। আর বেশিরভাগ সময় যখন বাচ্চাদের যে বাচ্চাদের লাম্বার পাংচার লাগে বা এটসেট্রা, বাচ্চারা স্ট্রেসে থাকে, ইউজুয়ালি ওদের সুগার ভ্যালু এমনিতে বেশিই থাকে, 200-300 থাকে, অনেক সময় 200-300 না থাকলে 150-200 তো থাকেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 100 নিচে চলে গেলে বেশি কম হয়ে যাবে, তাই না? তো সেই জন্য সবসময় করেসপন্ডিং একটা সিবিজি ভ্যালু আমরা দেয়া থাকবে। ওকে ওকে, তাহলে এবারে এগুলো হচ্ছে নর্মাল। তাহলে এবারে আমরা শুনতে চাই যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি হয়। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ইউজুয়ালি সিএসএফ যে সেল কাউন্টটা ইট ইজ মোর দ্যান 400 to 500, মোর দ্যান, মানে প্রচুর সেল কাউন্ট হয়ে যায়, অনেক সময় সেটা ইভেন থাউজেন্ডসে থাকে। ওকে, অ্যান্ড সেল কাউন্ট টাইপ কি হয়, পলিমরফোনিউক্লিয়ার, মোর দ্যান 50% পলিমরফোনিউক্লিয়ার সেলস যদি থাকে, we'll say that this is a case of ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এতে প্রোটিন কিরকম থাকে, প্রোটিন রেজড হয়ে যাবে, অ্যারাউন্ড 100-120 এরকম থাকে, বা তারও বেশি থাকতে পারে। আর সুগার ডিক্রিজ হয়ে যাবে। কেন সুগার ডিক্রিজ হয়ে যাবে? ইয়েস, সেটা ডিক্রিজ হয়ে যাবে, মানে লেস দ্যান 50% হয়ে যাবে। খুব ইজি। আচ্ছা, যদি ওটা ব্যাকটেরিয়ালের বদলে ভাইরাল হয় বা অ্যাসেপ্টিক হয়, তখন কিরকম হবে? তখন সেল কাউন্টটা অতটা বাড়বে না, মানে ওরকম 500-600 এরকম হবে না, বাট নর্মাল যেটা সেল কাউন্ট মানে 5, তার থেকে মানে 5 থেকে 100-200 এরকম টাইপ অবধি বাড়তে পারে, তার থেকে বেশি বাড়বে না। অ্যান্ড হোয়াট উইল বি দ্য সেল টাইপ? মোনোনিউক্লিয়ার সেল টাইপ, মানে লিম্ফোসাইট প্রিডমিনেন্স থাকবে, অ্যান্ড দ্য প্রোটিন উইল বি রেজড অ্যান্ড দ্য সুগার উইল বি বর্ডার লাইন, মানে কমতেও পারে বা নাও কমতে পারে, বাট ব্যাকটেরিয়াল বা টিউবারকিউলার হলে যেরকম খুব কমে যায় সেরকম হবে না। ওকে, চলো নেক্সট আসছে টিউবারকিউলার। টিউবারকিউলারে এরকমই হবে। টিউবারকেল তো একটা মানে টিউবারকুলোসিসটাও একটা ব্যাকটেরিয়াই, তো ব্যাকটেরিয়ালের মতোই হবে, কিন্তু এর পলিমরফোনিউক্লিয়ার হবে না, এর হবে মোনোনিউক্লিয়ার সেলস প্রিডমিনেন্স, কিন্তু সেল কাউন্ট বেশি। তাহলে সেল কাউন্ট বেশি পলিমরফোনিউক্লিয়ার হলে হবে ব্যাকটেরিয়াল, সেল কাউন্ট বেশি মোনোনিউক্লিয়ার হলে হবে টিবি। টিবিতে আরেকটা জিনিস খুব হয়, ওদের প্রোটিনটা অনেকটা বেড়ে যায়, সেজন্য যখন আমরা সিএসএফ করি, সিএসএফটাকে যদি আমরা খানিকক্ষণ ইফ ইউ কিপ ইট ইন মানে ইন সাম ডার্ক প্লেস অর সামথিং, আফটার সাম টাইম উই ক্যান সি ফাইব্রিন ওয়েভ ফর্মেশন, ঠিক আছে, কোয়াগুলাম ফর্মেশন। সেটাও যদি টিবিতে শুধুমাত্র সিএসএফ না, টিবির জন্য পেরিটোনাইটিস হয়েছে, বা টিবির জন্য অন্য কোনো ইয়ে হয়েছে, প্লুরালতে হয়েছে, সেগুলো যদি আমরা ফ্লুইডটাকে নিয়ে রেখে দিই, there will be some formation of coagulum. ঠিক আছে, আচ্ছা, এইগুলো হচ্ছে মেনিনজাইটিসের জন্য। এবারে বলেছি এনকেফেলাইটিসের জন্য। মোস্ট কমন এনকেফেলাইটিসের বললাম কি, যে ভাইরাল। তাহলে ভাইরাল এনকেফেলাইটিসে কিরকম দেখতে পাবো আমরা যেরকম ভাইরাল মেনিনজাইটিসে যেরকম দেখতে পাই, ভাইরাল এনকেফেলাইটিসে ওরকম একটুখানি সেল কাউন্ট বেড়েছে, 50-60 সেলস, অ্যারাউন্ড প্রোটিনটা হয়েছে অ্যারাউন্ড 100 বা ওই রকম, আর সেল টাইপ হচ্ছে লিম্ফোসাইট। এবারে সেটা থেকে তো আমরা এবারে যখন এনকেফেলাইটিস ভাবছি, তখন আমাদের we have to ascertain the etiology, we have to do some tests, specific tests, like most common কি বললাম, যেই। তাহলে যেই যদি ভাবি, if we suspecting যেই, তাহলে যেই হয়েছে কিনা কি করে বুঝবো? তখন সিএসএফ থেকে আমরা যেইর আইজিএম দেখবো, ঠিক আছে, মানে স্পেসিফিক অ্যান্টিবডিজ এগেনস্ট দোজ দেখবো। যেইর জন্য আইজিএম দেখবো, এইচএসভির জন্য কি দেখবি, এইচএসভি পিসিআর করা হয় একটা, ঠিক আছে।
অনেক এরকম অনেক রকমের প্যানেলস আছে যেগুলোতে হচ্ছে অনেকগুলো ভাইরাসের একসাথে এরকম আইজিএম বা অনেক সময় আরএনএ বা অনেক সময় অনেক কিছু কিছু ডিএনএ, যেগুলো ডিএনএ ভাইরাস সেগুলো ডিএনএ, যেগুলো আরএনএ ভাইরাস সেগুলো পিসিআর করে। সেই পিসিআর করে আমরা তার কপি ভ্যালু কত সেই অনুযায়ী উই ক্যান ডিটেক্ট। মানে সেটা তাহলে বুঝলি সিএসএফটা থেকে আমরা এতটাই এখন অ্যাডভান্সড হয়ে গেছে যে সিএসএফটাকে করে নিয়ে আমরা ওই বায়োফায়ারে যদি দিয়ে দিই সেখান থেকে উই ক্যান অ্যাসার্টেন দ্য এটিওলজি। কেন এটিওলজি লাগবে? কিছু কিছু ভাইরাসের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিভাইরালস আছে, যেরকম এইচএসভিতে কি অ্যান্টিবডি কি দেওয়া যায়? অ্যাসাইক্লোভির। ঠিক আছে। আর একটা খুব কমন যেটাতে তোর এবারে ধর ভাইরাল ভাবছিলাম কিন্তু দেখা গেল হচ্ছে পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল আমরা কিছু একটা ডিএনএ পাবো, তাহলে আমরা তখন অ্যান্টিব্যাকটেরিয়ালস ইউজ করতে পারি। কিছু সময় দেখা গেল যে কোনো ভাইরাসেরই কিছু আসলো না, তখন উই ক্যান সাসপেক্ট দ্যাট মেবি দিস ইজ আ কজ অফ অটোইমিউন কজ। ঠিক আছে। there are plenty of types of autoimmune encephalitis। সেগুলোতে অটোইমিউন এনকেফেলাইটিস ভাবলে আমরা কিছু কিছু স্পেসিফিক অ্যান্টিবডিজ করি। ঠিক আছে। তো এমসিকিউতে লাগতে পারে অ্যান্টিবডিগুলোর নাম, খুব কমন এনএমও অ্যান্টিবডি। ঠিক আছে। এনএমও, নিউরোমাইলাইটিস অপটিকা। ঠিক আছে। তারপরে কি অ্যান্টিবডি দেওয়া যায়? এমওজি অ্যান্টিবডি, এনএমডিএ অ্যান্টিবডি। এগুলো হচ্ছে সব স্পেসিফিক টাইপ অফ অটোইমিউন এনকেফেলাইটিসের আমার বডি এই স্পেসিফিক রিসেপ্টর, এনএমডিটা যেরকম একটা রিসেপ্টর, এমওজিটা একটা প্রোটিন, তারপরে হচ্ছে তোর ওইগুলো সব এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে বডি ব্রেনের মধ্যে গিয়ে তখন ইনফ্লামেশন হচ্ছে। ঠিক আছে। তাহলে এনএমডিএ, এমওজি, এনএমও এই তিনটে মোস্ট কমন। ঠিক আছে। এই অ্যান্টিবডিগুলো আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে। আর একটা জিনিস কখনো কখনো করি, খুব কমন, মিজলসের পরে একটা কমপ্লিকেশন হয়, ফর্মেট হয়ে গেছে তোদের? হ্যাঁ, একটা লং টার্ম কমপ্লিকেশন অফ মিজলস আছে যেটাতে ব্রেন ইনভলভ হয়। ইয়েস, এসএসপি সাব, ইয়েস কি বল? ইয়েস, সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফেলাইটিস। তাতে কি হয়, বডি মিজলসকে ফাইট করতে গিয়ে এত অ্যান্টিবডি প্রডিউস করে ফেলে যে সেই অ্যান্টিবডিগুলো সব ব্রেনকে অ্যাটাক করে দেয়। তো তখন ওই পেশেন্টগুলোকে কি করতে পারি, বডির সেরামে একটা কতটা আইজিএম আছে দেখবো, ওখানে কতটা আইজিএম আছে দেখবো, দিয়ে দুটোর কম্প্যারিজন করতে পারি। সিএসএফ এ কতটা আইজিএম, ব্লাডে কতটা আইজিএম, দিয়ে সেটা একটা বিশাল একটা স্পাইক দেখা যায়। ঠিক আছে। তাহলে এইরকম ডিফারেন্ট টাইপস অফ কজেস গুলোকে আমরা ডিফারেন্ট টাইপস অফ অটো অ্যান্টিবডিজ ডিটেকশনের জন্য, ডিফারেন্ট টাইপস অফ মানে ভাইরাল ব্যাকটেরিয়াল এটিওলজি, এগুলো আমরা ডিরেক্টলি টেস্ট করে নিতে পারি। একটা তো হতে পারে যে প্রোটিন সেল টাইপ দিয়ে আমরা একটা অ্যাসার্টেন করলাম, প্লাস তার সাথে এইগুলো ডিরেক্টলি আমরা একদম এক্সাক্ট পয়েন্ট আউট করে দিতে পারি, আচ্ছা এই কারণেই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা তোদের জন্য জেনে রাখতে হবে, গুলেনবেরি সিনড্রোম। গুলেনবেরি সিনড্রোমের একটা কথা তোরা পড়েছিস, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। মানেটা কি? গুলেনবেরিতে মাসেল উইকনেস হয়। ইয়েস, ভেরি গুড। সিএসএফ এ কি দেখা যায়? সিএসএফ এ যে ফাইন্ডিংটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। মানেটা কি? এমনিতে আমরা কি দেখছি, যখনই সিএসএফ এ কোনো ইনফ্লামেশন হচ্ছে তখন সেল কাউন্টও বাড়ছে, প্রোটিনও বাড়ছে। গুলেনবেরিতে একটা মজার কাণ্ড হয়, কি হয়, সেল কাউন্টটা তো বাড়েই না, 5-10 পর্যন্ত বাড়ে, এদিকে প্রোটিনটা প্রচুর বেড়ে যায়। ঠিক আছে। তাহলে অ্যালবুমিন হচ্ছে প্রোটিন, সাইটোলজিক্যাল মানে সেল, ডিসোসিয়েশন। বোঝা গেল? এটা কখন হয়? দিস ইজ আ ডায়াগনস্টিক অফ গুলেনবেরি সিনড্রোম। 7 দিন গুলেনবেরি অনসেট হয়েছে, তার 7 দিনের মাথায় এটা শুরু হয়। ঠিক আছে, বোঝা গেল? খুব কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এটা আর একটা গেল ডায়াগনস্টিক। ওকে, তাহলে এরপরে ডায়াগনস্টিক গুলো মোটামুটি কভার হলো। এরপরে হচ্ছে কিভাবে এলপি করে। দেখেছে কেউ এলপি করতে?
কখনো দেখা হয়নি। পেশেন্টকে কি করতে হয়, দুটো পজিশনে রাখা যায়। একটা হচ্ছে ফিটাল পজিশনে, একদম পাশ করে দেবে, সব টেবিলের এজে আনবো, এরকম ভাবে নিজ ফ্লেক্সড, হিপস ফ্লেক্সড, বডিটা পুরো ফ্লেক্স, পুরো কার্ভ স্পাইন করতে হবে, ঠিক আছে? করে কার্ভ স্পাইন করে আমরা কোন স্পেসে ঢোকাবো তোরা বললি? L3 L4 or L4 L5। কিভাবে বুঝবো L3 L4 কোথায়? বুঝবো কি করে L3 L4 কোথায়? কি করে বোঝে L3 L4 কি করে? হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট, বাচ্চাকে শুয়ে দিবি তো প্রথমে, তারপরে ইলিয়াক ক্রেস্ট দুদিকের দুটো ইলিয়াক ক্রেস্টকে প্যালপেট করবি, যেটা হাইয়েস্ট পয়েন্ট হবে সেটার এগেনস্টে একটা প্লেন বা একটা লাইন ড্র করলি, যেটা ওইখানে লাইনটাতে, যেটা ভার্টিব্রেতে যেখানে ক্রস করবে সেটাই হচ্ছে L3 L4। ওটার একটু নিচে আমরা ফোটাবো, ঠিক আছে? কিরকম ভাবে ফোটাবো? এইটা হচ্ছে এলপি নিডল। এটা হচ্ছে এলপি নিডল। হ্যাঁ, আমরা পয়েন্ট করব, বাচ্চাটা এরকম বেঁকে শুয়ে আছে, এখানটা পিচ। হ্যাঁ, আমরা পয়েন্ট প্রথমে দেখে নিলাম এখানে ইলিয়াক ক্রেস্ট আছে, এখানে ইলিয়াক ক্রেস্ট আছে, এরকম একটা লাইন টানলাম, এখানে এসে ইন্টারভেল মানে জয়েন করলো, সেই পজিশনে আমাদের স্পাইনাস প্রসেস দুটো প্যালপেট করে নিলাম, করে নিয়ে দুটো স্পাইনাস প্রসেসের মধ্যে দিয়ে গ্যাপটা যেটা সেটাতে ঢোকাবো, ঠিক আছে? কি কোন দিকে পয়েন্টেড থাকবে? টুয়ার্ডস দ্য আম্বিলিকাস অফ দ্য পেশেন্ট। টিপ অফ দ্য ইয়ে শুড বি পয়েন্টেড টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, একটু মাথার দিক করে, সেফালয়েড। আম্বিলিকাস মানে এরকম দিক থেকে ঢোকালে এই দিকে ঢোকাও, এরকম একটু ওপরের দিকে থাকবে, ঠিক আছে? ঢুকিয়ে কতক্ষণ ঢোকাবো? আরো লোক আসবে এখন? আচ্ছা, একটা জায়গায় গিয়ে আমরা দেখবো দের ইজ আ পপ অ্যাওয়ে সেন্সেশন, মানে আমরা ডুরেটাকে যখন পিয়ার্স করে দেবো তখন ওই এক্সট্রা যে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছিলাম সেটা হঠাৎ করে কমে যাবে, তখন উইল স্টপ দেয়ার। তারপরে এর মধ্যে একটা স্টিলেট আছে, তারপরে স্টিলেটটাকে আমরা বার করে নেবো অ্যান্ড উইল উইট, ফোটা ফোটা ইয়ে পড়বে, ঠিক আছে? এটা সবাই হাতে নিয়ে একটু একটু করে দেখে নে, বলছি সব বলছি, আগে একটু দেখে নে। হ্যাঁ, ওটা তোরা নিয়ে বার, আচ্ছা পুরো ছিনিস না, না ছিঁড়ে দেখতে হবে। এইগুলো একটু ছোট গজ, হ্যাঁ, ইউজুয়ালি 22 গজ দিয়ে করি আমরা, তাহলে পপ অ্যাওয়ে ফিলিংটা হবে, তারপরে উইল রিমুভ দ্য স্টিলেট। ওকে, স্টিলেটটা ইট প্রিভেন্টস, ধর আমি তো এটা টিস্যুর মধ্যে দিয়ে ঢোকাচ্ছি না, তো ওই ছোট যে একদম তো শুরু ওই একটা ওটার লুমেনটা তার মধ্যে ঢুকে যাবে, নইলে সফট টিস্যুস যাতে ব্লক না হয়ে যায়, তো স্টিলেট উইল প্রিভেন্ট দ্য ব্লকেজ বাই সফট টিস্যু। এটা স্টিলেট, হ্যাঁ, ওটা নিডলটা বেরোবে, ওখান দিয়ে বেরোবে। হ্যাঁ, যখন আমি ঢোকানো হয়ে গেছে, দেখাচ্ছি দেখ, এরকম ভাবে ঢোকানো হয়ে গেছে, আমি এরকম ঢোকাচ্ছিলাম একটা জায়গায় গিয়ে হঠাৎ করে মনে হবে যে আর কেউ আমাকে রেজিস্ট্যান্স দিচ্ছে না, লস অফ রেজিস্ট্যান্স হলো, তখন আমি এটাকে বার করে নেবো, তখন এখান দিয়ে টপ টপ করে সিএসএফ করবো। এইটা পিছনে দিয়ে তো আচ্ছা, ওগুলো ওগুলো থাক, তিনটে ইয়ে হয়ে যায়, এই তিনটে নে, এক একটা তোরা একটা নে,
তোরা একটা নে, একটা পিছন দিকে করে দে। আরেকটা। দে এবার নিডলটা ফেরত দে। আচ্ছা আচ্ছা, তিনজনের কাছে আছে তিনটে, সবাই পাস করিস না, পরে 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 এক একটা গ্রুপের কাছে রাখ কি করে। আচ্ছা 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 আচ্ছা, চলো ফার্স্ট ফার্স্ট চারটা তোরা বল, আস্তে আস্তে পড়। আরে আস্তে, শুনতে পাবি না। protein 500 milligram per dl, sugar 50 mg per dl, blood glucose 110 milligram per dl। তাহলে এটা কি হতে পারে যারা পড়লি? আরেকবার বল। সেল কাউন্ট হচ্ছে 400, ইনক্রিজড সেল টাইপ ইজ মোনোনিউক্লিয়ার। আচ্ছা, তারপরে প্রোটিন 500, কতটা প্রোটিন বেড়েছে? নরমাল কত বলেছিলাম? আসতে নরমাল কত বলেছিলাম? 10 to 40, তাহলে হিউজ ইনক্রিজ হয়েছে। তারপর হ্যাঁ 100 মানে লেস দেন 50% হয়ে যাচ্ছে, তাহলে কি হলো? টিবি, ভাইরাল নয়। তাহলে ভাইরাল কোন? আচ্ছা এটা হলো তোর কাছে থাকলো। আরেকটা পড় জোরে জোরে, শুনতে পাবে না। Cell count 1200 per millimeter cube, cell type 80% polymorphonuclear cells, protein 205 mg per dl, and sugar also 35 mg per dl, blood glucose 120 mg per dl. এটা কি কে বললো? সেল কাউন্ট ইজ 1200, 70% বলেছে পলিমরফোনিউক্লিয়ার, লাস্টে প্রোটিন ইজ 205, নরমালের থেকে বেশি, আর সুগার ইজ 35, সিবিজি কত বলেছে? 120, তার এখানে 35, মানে অনেক কম। তাহলে এটা কি টাইপ? ব্যাকটেরিয়াল। ওকে, আর একটা আছে বাকি, পর পর। তাহলে গ্লুকোজটা এটা কমেনি, প্রোটিন অত বেশি বাড়েনি, কিন্তু মোনোনিউক্লিয়ার আর সেল কাউন্ট অত বাড়েনি। হয়ে গেল। এই তিনটে চারটি পরীক্ষায় আছে, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে না তো, কারণ এই ভ্যালুগুলো থাকবে না হয়তো পরের বারে। আর একটা জিনিস খালি বাকি আছে বলার, তোরা ছবি তুলে নে তারপরে বলছি। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা এখানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সব বুঝে গেছিস তো? নেক্সট ইজ যে কোনো প্রসিডিওর when there are some indications there are some contraindications, মানে সেখানে এলপি করা যাবে না। what are the contraindications? কি মনে হয় কি কন্ট্রাইন্ডিকেশন হতে পারে? যে করাই যাচ্ছে না, পেশেন্টকে আমি করবোই না, কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ কি বললে? ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনে লাম্বার পাংচার করবো না কেন? সব বাচ্চাই ছটপট করবে, তাহলে কারোর এলপি করা যাবে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ফার্স্ট একদম ফার্স্ট একটা হচ্ছে যে সিএসএফ ইজ স্টেরাইল, তাই তো? সিএসএফ নর্মালি স্টেরাইল, ইনফেকশন কিছু নেই, কিন্তু ধর যেখানে আমরা সিএসএফ যেখানে আমরা লাম্বার পাংচার করব সেই সাইডটাতে ইনফেকশন হয়ে আছে, কোনো একটা অ্যাবসেস বা কোনো একটা ইনফেকশন হয়ে আছে, তাহলে যদি আমি বাইরে থেকে একটা ছুঁচ ফুটিয়ে দিই সেই ইনফেকশনটা ভেতরে ঢুকে যাবে। তাহলে এনি লোকাল ইনফ্লামেশন মানে এনি লোকাল ইনফেকশন at the lumbar puncture site is the most absolute contraindication for lumbar puncture. অন্য কোন সাইটে করব? ধর ওই পিছনে ওই জায়গাটাতে হয়েছে, তো আমি বললাম যেখানে আমরা লাম্বার পাংচার ইউজুয়ালি করি সেই জায়গাটাতে করা যাবে না, তাদেরকে আমাদের অন্য কিছু করে ব্যবস্থা করতে হবে, অন্য সিএসএফ না দেখে অন্য কোনোভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে দিস ইজ ওয়ান। আর একটা হলো যে ধর এমন সিএসএফ করতে গিয়ে প্রচুর ব্লিডিং এর চান্সেস থাকে যদি, ঠিক আছে, তাহলে প্লেটলেট কাউন্ট লেস দেন 50,000, ঠিক আছে, তখন আমি যদি সিএসএফ করি খুব ব্লিডিং শুরু হবে, সেটা পুরো পুরো সিএস এর মধ্যে ছড়িয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য সেকেন্ড। থার্ড কি, যদি দেখি যে পেশেন্টটার আমরা সিএসএফ কখন করি, আমরা কিছু একটা ব্রেনের অ্যাবনর্মালিটি বা সিএসএফ এর অ্যাবনর্মালিটি এক্সপেক্ট করছি, তখন অনেক সময় এমন হয় পজিশন যে পেশেন্টের অলরেডি পেশেন্ট প্রচন্ড খারাপ, হ্যাঁ, ওর অলরেডি হার্নিয়েশন জানিস তো, ব্রেন হার্নিয়েশন আমি শুনেছিস তো, ওই ব্রেন হার্নিয়েশনের একদম আগের স্টেজে চলে গেছে, মানে জাস্ট হার্নিয়েশন হবে টাইপ, তার কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, সেরকম যদি ক্লিনিক্যাল ফিচার্স থাকে তখন আমরা সিএসএফ করি না। কেন করি না? যেই আমরা সিএসএফ করব তখন একটা হঠাৎ লস অফ প্রেশার হবে, তখন যেটা ইম্পেন্ডিং হার্নিয়েশন ছিল সেটা হার্নিয়েশন হয়ে যাবে, ঠিক আছে? তো ইফ দেয়ার আর সার্টেন সাইন্স এন্ড সিমটমস অফ ইম্পেন্ডিং হার্নিয়েশন, তখন আমরা সিএসএফ করি না। না, ধর তুই একটা জায়গায় একদম টাইট করে ধরে রেখেছিস, এমন প্রেশার হয়েছে, দিয়ে তার তলা থেকে একটা জায়গায় লিক হয়ে গেল, ওইদিকে ফোর্সড আউট হয়ে মানে ওই প্রেশারে চলে আসে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, মানে যেটা হচ্ছে তুই কোনো রকমের একটা ঠেলা দিয়ে রেখেছিলি, ও কোনো রকমের প্রে দিয়ে অন্যদিকে ইয়ে করছি, তুই যেই ফুটো করলি ওই এমন ওই প্রেশারটা হঠাৎ করে ড্রপ করে গেল যে পুরো মানে লিক আউট করে গেল। ওকে, তাহলে সাইন্স অফ ইম্পেন্ডিং হার্নিয়েশন এই তিনটেই মনে রাখ, এই তিনটে মনে রাখলেই হবে। আরো অনেক কিছু আছে, বাট আপাতত এই অনেক কিছু আছে যে স্পাইনাল কোনো টিউমার আছে সেরকম টাইমে আমরা করি না, এন্ড দেয়ার আর ডিফারেন্ট থিংস, বাট এই তিনটে তোরা বলতে পারলে পরীক্ষাতে, আমি এর থেকে বেশি তোদের বলছি না। তাহলে কি বললাম? লোকাল ইনফেকশন, প্লেটলেট কাউন্টলেস, অথবা এনি ব্লিডিং ডিসঅর্ডার, মানে এনি সিভিয়ার ব্লিডিং ডিসঅর্ডার, আর তার সাথে if there are signs of brain herniation, impending herniation, ঠিক আছে? ওকে, তাই জন্য আমরা অনেক সময় কি করি যে খুব যদি রেস্ট আইসিটি আছে কিনা, আমরা অনেক সময় সিএসএফ করার আগে উই চেক দ্য আইজ, ফান্ডাস এক্সামিনেশন। ফান্ডাসে আমরা কি করতে পারি রে, আইসিটি যদি বেড়ে থাকে? কি দেখি আমরা ফান্ডাসে আইসিটি বেড়ে থাকলে? হ্যাঁ গো, তুমি বেড়ে যাচ্ছ, আর জাস্ট আমার 5 মিনিট দেবে? ও আচ্ছা, তাহলে বেরিয়ে যাও, আমার 2-3 মিনিট লাগবে, আর জাস্ট শেষ কথাটা বলছি, কনক্লুশন। দেখো যদি তুমি, আচ্ছা বেরিয়ে যাও, হ্যাঁ যাও। গ্লকোমাতে ইন্ট্রাঅকিউলার প্রেশার বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে না। একটা নার্ভ আছে
যেটা তোর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারকে রিফ্লেক্ট করে। অপটিক নার্ভ, তাহলে আমরা অপটিক ডিস্ক দেখি, ঠিক আছে? তাহলে অপটিক ডিস্ক যদি দেখি, যদি যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে থাকে, অপটিক ডিস্কে প্যাপিলিডিমা হবে, ঠিক আছে? তাহলে ইফ দেয়ার ইজ প্যাপিলিডিমা, তখন আমরা অনেক সময় সিটি স্ক্যান করে দেখে নিই, করে সিএসএফ করা যাবে কি যাবে না সেটা ডিটারমাইন করি। তাহলে আমরা বললাম লাম্বার পাংচার করার আগে দুটো তাহলে আমরা করতে পারি, একটা বলেছে সিবিজি দেখবো, আর একটা এইটা ফান্ডাস এক্সামিনেশন। ফান্ডাস এক্সামিনেশন বেসিক্যালি অপটিক হেডটা দেখবো, প্যাপিলিডিমা প্রেজেন্ট অর নট। ওকে, ঠিক আছে? তাহলে ইন্ডিকেশন জানা গেল, কন্ট্রা ইন্ডিকেশন জানা গেল, কি কি মেনিনজাইটিসে কিরকম কি হয় সেটা জানা গেল, এক্সট্রা কয়েকটা বললাম তোদের কি ওটা কি অ্যান্টিবডি দেখে সেগুলো জেনে গেলাম, আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশনস। ওকে, ডান।